ওকে। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, যারা দেখছেন, শুনছেন এবং পরে যারা দেখবেন, সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে রয়েছি শরীফুল ইসলাম ফাহাদ, সিপিএস পার্ট টু ট্রেনি সার্জারি। আজকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মঙ্গলবারে, সরি সোমবারে, আমরা মানডে সার্জনস ডে, আজকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নির্ধারণ করেছি। এই টপিকটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, যেটি জেনেছেন। কোলোরেক্টাল ক্যান্সার থেকে প্রশ্ন আসে না, এটা হয়ই না। কোলোরেক্টাল ক্যান্সার থেকে প্রশ্ন আসেই, বিভিন্ন ভাবে আসে। আমি যদি একটু 1 মিনিট রিভিউ করি, তারপরে আমরা মেইন টপিকে যাই, তাহলে আরো ভালো হবে। যেমন কোলোরেক্টাল ক্যান্সার, এখানে দেখেন আপনি, কোলন কিন্তু একটা বিশাল একটা অংশ। এই যে সিকাম থেকে শুরু করে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপর কোলনের পরে আবার রেকটাম, অ্যানাল ক্যানেল আছে। তো এই এতটুকু জায়গার মধ্যে ক্যান্সার। এবং ক্যান্সার হলে, এক এক জায়গায় ক্যান্সার হলে এক এক ধরনের অপারেশন। কোনো ক্ষেত্রে অপারেশনের আগে আবার থেরাপি দিতে হয়, কোনো জায়গায় আবার অপারেশনের পরে থেরাপি দিতে হয়, কোনো জায়গায় আবার থেরাপি দিতে হয় না, শুধু অপারেশন করা করা হলেই হয়। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে স্টোমা করতে হয়, ইনস্ট্যান্ট অ্যানাস্টোমোসিস করা যায় না। আবার কোনো কোনো জায়গায় ইনস্ট্যান্ট অ্যানাস্টোমোসিস করা যায়, স্টোমা করার দরকার নেই। তো এই জিনিসগুলো আমাদেরকে কনসেপশনটা ক্লিয়ার লাগবে। তো চলেন আমরা আমাদের যে বই, বেইলি লাভ, সেখান থেকেই আমরা একটু যাত্রা শুরু করি, তাহলে ভালো লাগবে। তো আমার স্ক্রিন কি দেখা যায়? লার্জ ইন্টেস্টাইনের এখানে এসছি আমি, যেহেতু কোলন দেখতে পাচ্ছেন, নাকি একটু বড় ছোট করব? ক্লিয়ার হয়ে ক্লিয়ার? ক্লিয়ার দেখতে পান? কেউ একজন একটু রেসপন্ড করেন, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, নাহলে তো। জি, জি, ক্লিয়ার ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে। যাবে। ওকে ভাইয়া। এবং চ্যাপ্টার নাম্বার 77-এ লার্জ ইন্টেস্টাইন আছে, এর মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের বিষয়গুলো আছে। তো আমি যেহেতু টপিকটা কোলোরেক্টাল, আমি এখান থেকে সব বলবো না। কোলোরেক্টাল কেন্দ্রিক যেগুলো আছে এইটা নিয়ে আলোচনার মধ্যে থাকে, যেহেতু খুব স্বল্প সময়ের মধ্যে একটা ইফেক্টিভ সিনপসিস থাকবে এখানে। তো আপনারা জানেন যে কোলনে পলিপ হতে পারে। তো পলিপ গুলো আবার অনেক রকমের হয়, তার মধ্যে কে বলতে পারবেন যে সবচেয়ে কোলনের সেই কোন পলিপটা এর ম্যালিগনেন্ট পোটেনশিয়াল অনেক বেশি, যেখান থেকে কোলন ক্যান্সার হতে পারে? কোলনে অনেক ধরনের পলিপ হয়, তার মধ্যে সবচেয়ে কোনটার ম্যালিগনেন্ট পোটেনশিয়াল অনেক বেশি? ইনফ্ল্যামেটরি পলিপ, হামাটোমেটাস পলিপ, নাকি সিরেটেড পলিপ, জুভেনাইল পলিপ, নাকি অ্যাডিনোমেটাস পলিপ? কি হতে পারে? কে বলতে পারবেন? এটাও কিন্তু একটা এফসিপিএস পার্ট ওয়ানের বিগত বছরে আসা প্রশ্ন। বলতে পারবেন কেউ? ভাইয়া ম্যালিগন্যান্ট পলিপ। অ্যাডেনোমাটাস পলিপ। হ্যাঁ, ম্যালিগনেন্ট পলিপ তো ভাইয়া ওটা অলরেডি ম্যালিগনেন্সি, ওটা তো ক্যান্সার হয়ে গেছে। ওইটা পলিপয়েড শেপে থাকে, বাট ওইটা অলরেডি ম্যালিগনেন্সি ডেভেলপ করে গেছে, ওইটা আমরা বলছি না। আমি বলছি যে কোন পলিপ গুলো ম্যালিগনেন্ট, মানে দেখেন যে আপনি সবচেয়ে বেশি ম্যালিগনেন্ট পোটেনশিয়াল আছে, ম্যালিগনেন্সিতে কনভার্ট হতে পারে এখানে। ডিনোমা। ইয়েস, এটা হচ্ছে অ্যাডিনোমা, যেটাকে আরেক নামে বলা হয় অ্যাডিনোম্যাটাস পলিপ। সংক্ষেপে আমরা অ্যাডিনোমা বলি। তো কোলনের এই অ্যাডিনোম্যাটাস পলিপ কিন্তু সবচেয়ে খারাপ পলিপ। বলা হয় যে এগুলোর মধ্যে ইনফ্ল্যামেটরি পলিপ বলেন, হামাটোমেটাস পলিপ, পিউস জ্যাগার পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ এবং অ্যাডিনোম্যাটাস পলিপ, এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পলিপ হচ্ছে অ্যাডিনোম্যাটাস পলিপ। ভেরি গুড, খুব ভালো বলেছেন। অ্যাডিনোম্যাটাস পলিপ আবার শেপের দিক থেকে 3 রকম হয়। দেখতে টিউবুলার হয়, তখন ওটাকে টিউবুলার অ্যাডিনোমা বলে। আবার অ্যাডিনোম্যাটাস পলিপটা কখনো ভিলাস, ভিলায় শেপে হয়, ভিলাস অ্যাডিনোমা বলি। আবার কখনো কখনো টিবুলো ভিলাস। এই তিনোটার মধ্যে, তিনোটাই তো অ্যাডেনোম্যাটাস পলিপ। আমি তো বলেছি অ্যাডেনোম্যাটাস পলিপ সবচেয়ে খারাপ পলিপ, কিন্তু এই অ্যাডেনোম্যাটাস পলিপের যে 3টা ভ্যারিয়েন্ট, এই 3টা ভ্যারিয়েন্টের মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? বলতে পারবেন? এখানে কিন্তু আমরা টেবিল নাম্বার 77.1-এ আছি। ইলিয়াস ভাই। ইয়েস, বিলাস। ভিলাস। ভিলাস অ্যাডেনোমা খুবই খারাপ পলিপ। কারণ অ্যাডেনোম্যাটাস পলিপ গুলো, সব অ্যাডেনোম্যাটাস পলিপ থেকেই যে ক্যান্সার হয় এরকম না। অ্যাডিনোম্যাটাস পলিপ তো থেকে তো ক্যান্সার সবচেয়ে বেশি হয় পলিপগুলোর মধ্যে। কিন্তু এর মধ্যে কোন অ্যাডিনোম্যাটাস পলিপ থেকে বেশি ক্যান্সার হয়, মানে কোলন ক্যান্সার, অ্যাডিনোকার্সিনোমা হয় কোনটা থেকে? উত্তর হচ্ছে ভিলাস অ্যাডিনোমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার যদি বলা হয় ভিলাস অ্যাডিনোমা কোন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি করে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ভিলাস অ্যাডিনোমা
কোন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি করে? পরীক্ষায় প্রায়ই আসে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিলাস অ্যাডিনোমা থাকলে কারো হচ্ছে অনেক ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে, বড় যদি ভিলাস অ্যাডিনোমা কারো আহ, থাকে, তাহলে তার প্রচুর ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হয়। তাহলে কোন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হতে পারে যদি লার্জ ভিলাস অ্যাডিনোমা থাকে কারো? বলেন, বলে ফেলছি আমি। ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি কি হয়? প্রচুর পটাশিয়াম লস হয় ডায়রিয়ার মধ্যে। তাহলে কি হবে বলেন? পারবেন? হাইপোকালেমিয়া। হাইপোক্যালেমিয়া। ভেরি গুড। দেখবেন হাইপোক্যালেমিয়ার কজ গুলোর মধ্যে দেখবেন এটা আছে, ভিলাস অ্যাডিনোমা। এটা দেখবেন যে আপনি হাইপোক্যালেমিয়ার যত ডেভিডসনের বিশাল বক্সের কজ, ওগুলো সব ধারণা আমাদের আসবে না, কিন্তু এইটা আসবে, কারণ এটা সার্জারির সাথে রিলেটেড। তাহলে আমরা কি এই কথা দুইটা মনে রাখতে পারবো যে সব পলিপ গুলার মধ্যে সবচেয়ে খারাপ পলিপ কোনটা? অ্যাডিনোমাটাস পলিপ। অ্যাডিনোমাটাস তিন রকম হতে পারে শেপ অনুযায়ী: ভিলাস, টিবুলোভিলাস, টিবুলার। এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? ভিলাস। ভিলাস থেকে কোন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হতে পারে? হাইপোক্যালেমিয়া, যদি এটা ভিলাস অ্যাডিনোমাটা লার্জ হয়। আরেকটা কথা খালি মনে রাখবো যে অ্যাডিনোমাটাস পলিপের সাইজ কত এর বেশি হলে, কত সেন্টিমিটারের বেশি হলে এটার ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল বেশি হয়ে যায়, ম্যালিগন্যান্সি ডেভেলপ করার চান্স বেড়ে যায় কত সেন্টিমিটারের বেশি হলে। এখানে 2, 3 এরকম লেখা আছে, অধিকাংশ বইতেই বলা আছে 2 সেন্টিমিটারের উপরে যদি হয় সাইজটা। শুধু এই কয়েকটা কথা আমরা মনে রাখবো এখান থেকে। তাহলে আমার কোলোরেক্টাল ক্যান্সার এই যে এই পলিপ থেকে হতে পারে, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর অ্যাডিনোমাটাস পলিপ হয় এরকম একটা ফ্যামিলিয়াল সিনড্রোমই আছে। কেউ কি বলতে পারবেন কোন সিনড্রোমে ফ্যামিলিয়ালি হচ্ছে এই অ্যাডেনোমাটাস পলিপ হয় এবং এখান থেকে ক্যান্সার ডেভেলপ করে? সিনড্রোমটার নাম কি? ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস, ফ্যাপ। ফ্যাপ। এই ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিসে একটা মানুষের কত এর বেশি সংখ্যক পলিপ কোলোনোস্কোপিতে ধরা পড়লে আমরা শিওর হয়ে যাই যে তার ফ্যাপ আছে? 100 100। 100 বা তার বেশি, 100 মিনিমাম থাকতে হবে, তাহলে আমরা এটা শিওর। এবং এখানে একটা জিন আছে, যে জিনের মিউটেশন ঘটলে এই অ্যাডিনোমাটাস পলিপ থেকে অ্যাডিনোকার্সিনোমা হয়ে যায়। জিনটার নাম কি এপিসিজি। বলেন? এপিসি জিন। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার পরীক্ষা আসছে। এপিসি জিন। ওভার 80%। এপিসি, ইয়েস। এই জিনের মিউটেশন হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100-এ 100। এটা বেশিরভাগ মানুষের মিউটেশন হয় না, তবে যাদের হয় তাদের হয়ে গেলে এটা আর কোনো অপশন নেই। এটা এপিসিজি। এপিসি জিনের মিউটেশন হয় না, হয় না, হয় না, আর যদি তখন হয় তখন অটোসোমাল কিন্তু ক্যান্সার ডমিনেন্ট। ছাড়ে না, ক্যান্সার হয়ই হয়। এখন এপিসি, এই জিনের মিউটেশন হলে ফ্যাপ বলছি আমরা, বা ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। দেখেন এই জিনের মিউটেশন হলে কোলন ক্যান্সার হচ্ছে, তাই না? কারণ অ্যাডিনোমা থেকে অ্যাডিনো কার্সিনোমা হচ্ছে, এই যে অ্যাডিনোমা কার্সিনোমা সিকুয়েন্স। এবং এখানে এপিসি জিনের একটা রোল পাচ্ছে। এপিসি এপিডার্মাইড। এর সাথে যদি গার্ডনার কোনো সিনড্রোম। আরো কিছু টিউমার অ্যাসোসিয়েটেড থাকে, যেমন ডেসময়েড টিউমার অথবা অস্টিওমা অথবা এপিডার্ময়েড সিস্ট, এগুলো অ্যাসোসিয়েটেড থাকলে তখন আমরা কি বলি? এটাকে গার্ডনার সিনড্রোম। এটাও পরীক্ষা মাঝে মধ্যে আসে, একটু কৌশলে ঘুরায় দেয়। গার্ডনার সিনড্রোম মূলত আসলে কিছুই না, এটা ফ্যাপি। ফ্যাপের সাথে এক্সট্রা কি থাকতে পারে এখানে? ডেসময়েড, অস্টিওমা, এপিডার্ময়েড সিস্ট, এগুলো থাকতে পারে। ডেসময়েড টিউমার। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে গার্ডনার সিনড্রোম বলছি। এটাও কিন্তু একটা ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস ফ্যাপের একটা ভ্যারিয়েন্ট। তাহলে এখানেও কোন জিনের মিউটেশন হলে গার্ডনার সিনড্রোম হচ্ছে? এপিসি জিন। তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে পারবো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, আসেই। আচ্ছা, আমাকে এক কথায় বলতে পারবেন যে যদি কারো ফ্যাপ ধরা পড়ে, দেখা গেল যে ডায়াগনোসিস। তাহলে তার ডায়াগনোসিস আমরা কোলোনোস্কোপির মাধ্যমে করি। কোলোনোস্কোপিতে আমরা দেখি যে মোর দ্যান 100 পলিপ আছে কি নাই। যদি থাকে তাহলে এটা ডায়াগনস্টিক অফ ফ্যাপ, এবং এখান থেকে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি কারো কোলন হ্যাঁ, কে? ক্যান্সার হয়। হ্যাঁ বলেন। জি। ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। আমার প্রশ্ন হচ্ছে, কারো যদি ফ্যাপ কনফার্ম হয় তাহলে এখান থেকে এই জিনের মিউটেশন হলে তো ক্যান্সার হবে। ক্যান্সার হওয়ার আগেই প্রোফাইলেকটিক্যালি ক্যান্সারের সার্জারি করে ফেলতে হয়। তাহলে কোন সার্জারি আমরা এখানে করি? সার্জারিটার নাম কি? পলিপেক্টমি। প্রোফাইল।
হ্যাঁ জি, পলিপ। কোলেক্টমি করবো। প্যান প্রক্টোকোলেক্টমি। কি করি? প্যান প্রক্টোকোলেক্টমি মানে আমরা পুরো কোলন ফেলে দিই এবং রেকটামেরও অংশটা ফেলে দিই। অ্যানাল ক্যানেলের ওখানে শুধু রেকটাল একটা স্টাম্প থাকে, আর কিচ্ছু থাকে না। এই দাঁড়াও। বুঝতে পেরেছেন? এটাই। আর এখানে আরেকটা জিনিস পরীক্ষা আসে, সেটা হচ্ছে এই ফ্যাপের সাথে, কিছু এখানে তো করবো। কোলন ক্যান্সারটা হচ্ছে, এর সাথে আর কোন ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকতে পারে? ডুওডেনাল ক্যান্সার বেশি, নাকি গ্যাস্ট্রিক ক্যান্সার বেশি অ্যাসোসিয়েটেড থাকে? এটাও পরীক্ষায় আসে, সিনারিও থাকে। আরে না, নিয়ে ডুওডেনাল। যাও। আমরা একটু সাইলেন্ট হই প্লিজ। আমার মনে হয় নয়েজ আসছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সার্জারিটার নাম হচ্ছে প্যান প্রক্টোকোলেক্টমি। ওকে। এরপরে আরো, তাহলে আমরা একটা জেনেটিক বা ফ্যামিলিয়াল ডিজিজ পেলাম যেটা থেকে কোলন ক্যান্সার হচ্ছে। আরো একটা জেনেটিক ডিজিজ আছে যেখান থেকে কোলন ক্যান্সার হতে পারে, বলতে পারবেন সেটার নাম কি? দুইটা গুরুত্বপূর্ণ জেনেটিক ডিজিজ আছে যেগুলা থেকে কোলন ক্যান্সার ডেভেলপ করে। একটা বললাম ফ্যাপ, আরেকটা কি? আরেকটা হচ্ছে লিঞ্চ সিনড্রোম। 1358 পেজে আছে এটা। লিঞ্চ সিনড্রোম। লিঞ্চ সিনড্রোমের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার। দেখেন ফ্যাপে কিন্তু পলিপ ছিল কি ছিল না? ছিল। পলিপ থেকে ক্যান্সার হচ্ছে। কিন্তু এই লিঞ্চ সিনড্রোমে এখানে নামই বলে দিচ্ছে নন পলিপোসিস, মানে এখানে পলিপ থাকে না, পলিপ থেকে ক্যান্সার হয় না। এখানে পলিপ ছাড়াই ক্যান্সার হয়, কোলন ক্যান্সার। এবং এখানে কোন জিনের মিউটেশন থেকে ক্যান্সারটা হচ্ছে? এটা কি এপিসি জিনের মিউটেশন থেকে লিঞ্চ সিনড্রোমে কোলন ক্যান্সার হচ্ছে? না, এখানে এপিসি জিনের মিউটেশনের মাধ্যমে হচ্ছে না। এখানে হচ্ছে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিনস। এই চারটা জিনের নাম আমরা মনে রাখতে বলি, কিন্তু আসলে চারটা মনে থাকে না। এই জন্য আমরা এক কথায় এটাকে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিনস বলি। যদি একটা মনে রাখতে হয় তাহলে এখানে মনে রাখবেন MSH2। এটা হচ্ছে এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন। এই জিনের মিউটেশন ঘটলে কোলন ক্যান্সার হয় পলিপ ছাড়াই। তাহলে এটা কোন সিনড্রোম হবে? হ্যাপ নাকি লিঞ্চ? লিঞ্চ। লিঞ্চ। তাহলে দেখেন আপনাকে কিছুই পড়তে হবে না। জেনেটিক ডিজিজ শুধু দুইটা আছে গুরুত্বপূর্ণ, যেগুলোর সাথে কোলন ক্যান্সার, যেখান থেকে কোলন ক্যান্সার ডেভেলপ করে। একটা হচ্ছে পলিপ থেকে ক্যান্সার হচ্ছে কোলন ক্যান্সার, একটা পলিপ ছাড়াই হচ্ছে। যেটা পলিপ থেকে হচ্ছে ওই জেনেটিক ডিজিজের নাম কি বলে ফেলেন? হ্যাঁ। আর যেটা পলিপ ছাড়াই ক্যান্সার হচ্ছে, লিঞ্চ। লিঞ্চ। সেটা হচ্ছে লিঞ্চ। এবং ফ্যাপে পলিপ থাকে কি থাকে না? থাকে। আর লিঞ্চে কোনো পলিপ থাকে? থাকে না, এটা নন পলিপোসিস। ফ্যাপের ভিতরে কোন জিনের মিউটেশন থেকে ফ্যাপ থেকে ক্যান্সার হলো, কোলন ক্যান্সার? এপিসি এপিসি। কিন্তু কিন্তু লিঞ্চ সিনড্রোমে এখানে কোন জিনের ডিএনএ মিউটেশন? মিসম্যাচ রিপেয়ার জিন। ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিনস। চারটা জিন আছে, আমরা মনে রাখতে পারি MSH2, এটার নাম বেশি এমএস। আসে। এইটা মনে রাখতে পারি। এবং দুটা জেনেটিক ডিজিজের মধ্যে সিমিলারিটি হচ্ছে দুইটা থেকেই কোলন ক্যান্সার হচ্ছে, এবং দুটাই হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। দুটাই কি? অটোসোমাল ডমিনেন্ট। দুইটার মধ্যে ডিসিমিলারিটি বা পার্থক্য হচ্ছে আমরা যেটা বুঝলাম, যে পার্থক্য, পার্থক্য হচ্ছে যে এটা থেকে পলিপ থেকে ক্যান্সার হলো, আর এই লিঞ্চে পলিপ ছাড়া ক্যান্সার হলো। আরো কিছু পার্থক্য আছে, যেমন ফ্যাপে আপনার হচ্ছে, আপনি দেখলেন যে ওইখানে কিন্তু অনেক ধরনের ক্যান্সার অ্যাসোসিয়েটেড না, ওইখানে কিন্তু আমরা শুধু ডোডেনাল ক্যান্সার অ্যাসোসিয়েশন পেয়েছিলাম কোলন ক্যান্সারের সাথে। কিন্তু লিঞ্চ সিনড্রোমে অ্যাসোসিয়েশন আছে কোলন ক্যান্সারের সাথে অন্য আরো অনেক ক্যান্সারের, যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, স্মল ইন্টেস্টাইন ক্যান্সার, এরকম অনেকগুলো আছে। তো এইখানে অন্তত একটা দুইটার নাম মনে রাখতেই হবে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কথা ভুলাই যাবেন। সিনারিও কিভাবে থাকবেন জানেন? বলবে যে একজন মেল পেশেন্ট, তার মা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে মারা গেছে, এবং তারপরে ওই ছেলেটা হচ্ছে কোলন ক্যান্সার ডেভেলপ করেছে। তাহলে খুব সম্ভবত এই ছেলেটার শরীরে কোন সিনড্রোম আছে, কে বলতে পারবেন?
লিঞ্চ সিন্ড্রোম। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে তার মা মারা গেছে, কি হবে? লিঞ্চ সিন্ড্রোম। লিন সিনড্রোম। তাহলে আপনাকে এইভাবে সিনারিওটাতে বুঝে নিতে হবে, বুঝতে পেরেছেন? বুঝে নেবেন, তাহলে আপনি বুঝে যাবেন। এটা কিন্তু মানে সিনড্রোমের নাম জানতে চাইতে পারে, তখন বলবে যে তাহলে তার কোন জিনের মিউটেশনের মাধ্যমে এই ছেলেটার এখন কোলন ক্যান্সার হইতে পারে। জিনটার নাম কিন্তু ভুলেও কি এবিসি দেওয়া যাবে এখানে? যাবে না। আমাদের একটা হয়েছে যে কোলন ক্যান্সার হলেই এপিসি জিন আমরা টিক দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে বেশি আসে, কিন্তু একটু খেয়াল করতে হবে কোনবার কঠিন প্রশ্ন করে, তখন দেখা যাবে যে এই শুধু এপিসি আমি মাথায় আছে আর আমার এমএসএইচ টু মনে নেই, তাহলে কিন্তু মুশকিল। তাহলে আমরা পারবো দুইটা সিনড্রোম, জেনেটিক ডিজিজ, পারবো, পড়াশোনা কিন্তু হয়ে গেল। এবারে আসেন কোলোরেক্টাল ক্যান্সারের সাইট। কোলোরেক্টাল ক্যান্সার নামটা খেয়াল করেন। কোলোরেক্টাল ক্যান্সার সবচেয়ে বেশি কোন জায়গায় বেশি হয়? নাম শুনে কি মনে হয়, কোলন নাকি রেক্টাম? বলে ফেলেন। রেক্টাম। 1359 পেজে এখানে একটা ছবি আছে, এই ছবিতে দেয়া আছে পার্সেন্টেজ দিয়ে। দেখেন কোলোরেক্টাল ক্যান্সার নামটা কোলোরেক্টাল হলেও কোলনে কিন্তু কম হয়, রেক্টামে বেশি হয়। রেক্টামে 38% কোলোরেক্টাল ক্যান্সার রেক্টামে হয়, আর 21% সিগময়েড কোলনে হয়। বুঝতে পেরেছেন? তাহলে এইটা একটু মনে রাখতে হবে যে কোলোরেক্টাল ক্যান্সারের মোস্ট কমন সাইট কিন্তু কোলন না, মোস্ট কমন সাইট কি? রেকটাম। এটাও কিন্তু একটা এসবি। কোলন ক্যান্সারের হিস্টোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি ভ্যারাইটি কি হতে পারে? মানে এটা কি অ্যাডিনোকার্সিনোমা নাকি স্কোয়ামাস সেল কার্সিনোমা নাকি ট্রানজিশনাল সেল কার্সিনোমা না কি এটা? অধিকাংশ ক্ষেত্রে এটা কি? অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডিনোকার্সিনোমা। কেন বলেন তো? অ্যাডেনোকার্সিনোমা কেন? ভেরি গুড, অ্যাডিনোকার্সিনোমা কলামনার কেন? সেল থেকে। কারণ কলামনার সেল থেকে ক্যান্সারটা আসছে। ভেরি গুড, কলামনার সেল থেকে এটা ক্যান্সারটা আসছে, দ্যাটস ইট। এবং এই কোলন ক্যান্সার, যখন কোলন ক্যান্সার এর নিজের মধ্যেই থাকে তখন আমরা এই যে একরকম চিকিৎসা করি। আবার এটা যখন মেটাস্টেসিস হয়ে যায়, মেটাস্টেসিস হলে কোন জায়গায় যেতে পারে? ব্লাড বর্ন মেটাস্টেসিস হলে কোলোরেক্টাল ক্যান্সার মোস্ট কমনলি কোন জায়গায় যায়? লিভারে যায়। লিভার। কোথায় যায় মোস্ট কমনলি? হেমাটোজেনাস রুটে লিভারে যায়। সেকেন্ড মোস্ট কমন সাইট অফ মেটাস্টেসিস হচ্ছে লাংস। তাহলে এটা খেয়াল করবো। তাহলে এখান থেকে আমি সামারি কি করলাম? সাইট কোলন ক্যান্সার কোন কোন জায়গায় হতে পারে এক কথায় বলে ফেলেন। সবচেয়ে বেশি কোন জায়গায়? কোলনে না রেক্টামে? রেক্টামে। সেকেন্ড রেক্টাম। সিগময়েড কোলন। সিগময়েড। ব্লাডের মাধ্যমে ছড়ায় যাচ্ছে কোথায়? মোস্ট কমন লিভার। লিভারে। সেকেন্ড লাংস। লাং। হয়ে গেল পড়াশোনা। পড়াশোনা কিন্তু শেষ। স্টেজিং আছে একটা, ডিউক স্টেজিং, এটা আমরা দেখে নিই। টিএনএম স্টেজিং এটাও দেখে নিই। কোলন ক্যান্সার হলে আমরা ক্লিনিক্যাল ফিচার তো বুঝতেই পারবো। বেশ করে রাইট কোলনে ক্যান্সার হলে এক রকমের ফিচার হয়, লেফট কোলনের ক্যান্সার হলে আরেক রকমের ফিচার হয়। যদি কারো রাইট কোলনের ক্যান্সার হয় তাহলে কি ধরনের ফিচার হয়, আর লেফটে হলেই বা কি ধরনের ফিচার হয়? আমাকে এটা বলবেন যে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা আমরা কোন কোলনে ক্যান্সার হলে এইটা বেশি প্রেজেন্টেশন পাই? রাইট। বলেন। রাইট, রাইট, ভেরি গুড। আর লেফটে হলে বাওয়েল হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে। লেফট কোলনে ক্যান্সার হলে বাওয়েল হ্যাবিট চেঞ্জ কেন্দ্রিক প্রবলেম হবে, যেমন কারো ডায়রিয়া হবে, কারো কনস্টিপেশন হবে। এই জাতীয় সিমটম গুলো প্রমিনেন্ট হবে হচ্ছে যদি লেফট কোলনে ক্যান্সার। লেফট কোলন মানে এই যে ডিসেন্ডিং কোলন, সিগমেন্ট কোলন, এই যে এগুলো। আর রাইট কোলন বলতে সিকাম অ্যাসেন্ডিং কোলনকে মিন করে। এই তাহলে এই সিমটম গুলো দেখে আমরা বুঝতে পারি। আচ্ছা, কোলন ক্যান্সার হয়েছে কি হয় নাই, কোলনটা দেখতে চাইলে আমি ক্যান্সার আছে কিনা এটা বোঝার জন্য কোন ইনভেস্টিগেশনটা আমরা চয়েস, ইনভেস্টিগেশন অফ চয়েস বলে মনে করি? কোলোনোস্কোপি। 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 কোলোনোস্কোপি, ভেরি গুড, কোলোনোস্কোপি। দেখা গেল কারো কোলোনোস্কোপি করতে যে যাইতে যাইতে ধরেন যে কারো স্প্লেনিক ফ্লেক্সারে এমন একটা গ্রোথ আছে, কোলোনোস্কোপ আর ঢুকতেছেই না, রোগী বলতেছে আমার ব্যথা লাগতেছে। তাহলে সেক্ষেত্রে তার কোলোনোস্কোপি ধরেন আর করে পরে আরো কোনো গ্রোথ আছে কিনা দেখাই যাচ্ছে না, স্প্লেনিক ফ্লেক্সারে মনে করেন আটকে গেল, তাহলে তার ক্ষেত্রে কি কোলোনোস্কোপি কি জোরাজোরি করে করবো নাকি অন্য কোনো বিকল্প আছে? ক্যাপসুল এন্ডোস্কোপি। ক্যাপসুল সিটি স্ক্যান। এন্ডোস্কোপি। সিটি স্ক্যান আমরা আগেই করি না, আগেই আমরা কোলোনোস্কোপির যখন ফেল হয়ে যাই তখন প্রথমেই আমরা সিটি কোলোগ্রাফি করি। সিটি ডাবল কন্ট্রাস্ট কোলোগ্রাফি। ব্যারিয়ার এনেমা। ডাবল হ্যাঁ, কন্ট্রাস্ট ব্যারিয়ার বেরিয়াম এনেমা মেনেমা। টেনেমা এগুলো দিয়েও করা হয়, বাট এখন এগুলো হচ্ছে সিটি কোলোগ্রাফি দিয়ে রিপ্লেসড হয়ে গেছে বর্তমানে। এনেমা টেনেমা দিয়ে অনেক সাইড ইফেক্ট হয়, ওগুলো এখন করা হয় না। ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হয়, কারো কিডনির প্রবলেম থাকলে ঝামেলা হয়, যেহেতু কন্ট্রাস্টের ব্যাপার, সো ক্রিয়েটিন ভালো থাকা লাগে। যেন সিটি কোলোগ্রাফি, কোলোনোগ্রাফি এটা আমরা করতে পারি যদি কোলোনোস্কোপি ফেল হয়ে যায়, এটা কিন্তু পরীক্ষায় আসে।
আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কারো কোলন ক্যান্সার যদি হয় তাহলে এটা তো লিভারে ছড়াইতে পারে, আবার লাংসেও ছড়াইতে পারে, পারে না? তাহলে আমরা সেক্ষেত্রে ছড়াইলো কি ছড়াইলো না এটা বোঝার জন্য আমরা কোন কোন জায়গার সিটি স্ক্যান করাবো? শুধুই কি সিটি স্ক্যান পেলভিস করব, নাকি সিটি অ্যাবডোমেনও করব, সিটি চেস্টও করব, কোলন ক্যান্সার স্টেজিং এর জন্য? CT chest including upper abdomen. শুনেন, আপনাকে তিন জায়গায় সিটি করতে হবে সিটি পেলভিস কোলন ক্যান্সারটা দেখার জন্য, সিটি অ্যাবডোমেন করবেন লিভারে মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা দেখার জন্য, আর সিটি চেস্ট করবেন এটা লাংসে মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা দেখার জন্য। এই জন্য এটা পরীক্ষায় খুবই আসে যে কোলন ক্যান্সারে কয় জায়গার সিটি করবেন। উত্তর হচ্ছে তিন জায়গারই সিটি করবেন। আপনার রোগী কিন্তু আপনাকে বলবে যে স্যার আমি তো, আমার কোলনে ক্যান্সার, আপনি উপরে এত জায়গার সিটি করছেন কেন? আপনি আপনার ব্যাখ্যা দিবেন যে এটা ছড়িয়ে গেল কিনা, লিভারে ছড়িয়ে গেলে আমরা বুঝতে হলে তো সিটি অ্যাবডোমেন লাগবে। আবার যদি লাংসে ছড়ালো কিনা সেটা বোঝার জন্য, শিওর হওয়ার জন্য, যদিও এমনি সিমটম তো থাকবেই, পাশাপাশি শিওর হওয়ার জন্য সিটি চেস্টও করতে হবে। আর যদি এটা কোলনে না হয়ে ক্যান্সারটা যদি রেকটামে হয় তাহলে স্টেজিং, লোকাল স্টেজিং করি আমরা কি দিয়ে, সিটি স্ক্যান দিয়ে নাকি এমআরআই দিয়ে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি ক্যান্সারটা রেকটামের ক্যান্সার হয়, এতক্ষণ কোলনের কথা বললাম, MRI. এমআরআই ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকেই, অনেকেই ভুল করে আসেন। আপনার ক্যান্সারটা যদি পেশেন্টের রেকটামে হয় তাহলে এমআরআই দিয়ে স্টেজিং করতে হবে, কোনো কথা নেই। আচ্ছা, এবার আমরা একটু ক্যান্সারের অপারেশনে চলে আসি। কোলন ক্যান্সার, ধরেন যদি কারো অ্যাসেন্ডিং কোলন বা সিকামে ক্যান্সার হলো তাহলে আমরা কোন অপারেশন করব? রাইট সাইডে থাকে সিকাম, রাইট সাইডে থাকে অ্যাসেন্ডিং কোলন, তাহলে কোন হেমিকোলেক্টমি করব বলেন? রাইট। Right কি করব? hemicolectomy. সিকাম আর অ্যাসেন্ডিং কোলন যদি রাইট কোলন হয় তাহলে আমাকে কি করতে হবে? রাইট হেমিকোলেক্টমি করতে হবে, ঠিক তো? এই রাইট হেমিকোলেক্টমি, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি আর লেফট হেমিকোলেক্টমি, এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে আমি বলে দিই, খুব সিম্পল। সেটা হচ্ছে রাইট হেমিকোলেক্টমি করার সময় প্রথম কথা হচ্ছে এটা কোন জায়গার ক্যান্সার হলে রাইট হেমিকোলেক্টমি করবেন। উত্তর কিন্তু পেয়ে গেছেন, একটা হচ্ছে সিকাম, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, আর ট্রান্সভার্স কোলনের যদি রাইট ওয়ান থার্ড এর মধ্যে ক্যান্সার থাকে, অথবা রাইট যে স্প্লেনিক, সরি, রাইট যে কোলিক প্লেক্সার যেটাকে আমরা হেপাটিক প্লেক্সার বলছি, সেখানে যদি কোনো ক্যান্সার থাকে তাহলে আমরা কি করব? রাইট হেমিকোলেক্টমি করবো। রাইট হেমিকোলেক্টমিতে কতটুকু কাটি এটা আপনি জাস্ট জানলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গাতে ক্যান্সার হবে। রাইট হেমিকোলেক্টমিতে আমরা কতটুকু ফেলে দিই, বাওয়েলের কোন কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত? স্মল Right বাওয়েলের colic fracture and transverse colon স্মল proximal 1. বাওয়েলের কোন অংশ ফেলি? রাইট 10 to 12 সেন্টিমিটার। একটা ছবি দেখাই, এই যেখানে দেখেন, এই যে এটা হচ্ছে রাইট হেমিকোলেক্টমি। রাইট হেমিকোলেক্টমিতে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন শুধু কোলনই ফেলতেছি না, এই যে এখানে আইলিয়ামের যে একদম টার্মিনাল 6 সেন্টিমিটার, টার্মিনাল আইলিয়ামেরও একদম লাস্ট 6 সেন্টিমিটার আমরা ফেলে দিই। তারপরে হচ্ছে আইলিওসিকাল জাংশন ফেলি, তারপরে অ্যাপেন্ডিক্স ফেলি, তারপরে এদিকে সিকাম ফেলি, অ্যাসেন্ডিং আসসালামু কোলন আলাইকুম ফেলি। ভাইয়া, পেজ নাম্বারটা কত একটু বলবেন? আমি মাত্র জয়েন করলাম তো। এই নাম্বারটা হচ্ছে 1362। তাহলে আমরা রাইট হেমিকোলেক্টমিতে কি কি ফেলছি ঝটপট দেখে নেন। একটা হচ্ছে টার্মিনাল 6 সেন্টিমিটার অফ টার্মিনাল এলিয়াম, তারপরে কি ফেলছি, সিকাম ফেলছি, অ্যাসেন্ডিং কোলন ফেলছি, তারপর ট্রান্সভার্স কোলনের রাইট ওয়ান থার্ড ফেলছি। তাহলে এইটুকুকে কি বলি? রাইট রাইট হেমিকোলেক্টমি। হেমিকোলেক্টমি। তাহলে আপনি এইটুকু জায়গার মধ্যে যদি কোনো টিউমার বা ক্যান্সার বা গ্রোথ থাকে তাহলে কোন অপারেশন করবেন? Right hemicolectomy with রাইট, রাইট ileocolectomy. হেমিকোলেক্টমি করবেন। রাইট হেমিকোলেক্টমি করে তারপরে এই যে টার্মিনাল যে আইলিয়ামের অংশের সাথে এই যে এখানে ট্রান্সভার্স কোলনের এখানে একটা অ্যানাস্টোমোসিস করে দিবেন, এটাকে আমরা বলি আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বা আইলিও কোলিক অ্যানাস্টোমোসিস। ঠিক আছে? এই জায়গাটা আরেকটু বলেন, অ্যানাস্টোমোসিসের জায়গাটা। ধরেন আমরা এই যে টার্মিনাল 6 সেন্টিমিটার ফেলে দিলাম, তারপর সিকাম ফেললাম, অ্যাসেন্ডিং কোলন ফেললাম, ট্রান্সভার্স কোলনের রাইট ওয়ান থার্ড ফেললাম, এতটুকু জায়গা আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এখন আমার এই যে টার্মিনাল অ্যালিয়ামের এখানে একটা অংশ থাকলো, একটা মাথা, আবার এখানে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ডটা থাকছে। তাহলে আমি এই আইলিয়ামের সাথে এই ট্রান্সভার্স কোলনের একটা অ্যানাস্টোমোসিস করবো না? হ্যাঁ, ঠিক আছে। করবো। এটাকেই বলা হয় আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বা আইলিও ট্রান্সভার্স কোলিক
অ্যানাস্টোমোসিস, মানে ট্রান্সভার্স কোলনের সাথে আইলিয়ামের অ্যানাস্টোমোসিস করে দিলাম। এবং এর মধ্যে এই যে এখানে আপনার যে আর্টারিয়াল সাপ্লাই গুলো ছিল রাইট হেমিকোলেক্টমি এর যে স্পেসিমেন, এখানে যে সাপ্লাই ছিল রাইট কোলিক আর্টারি ছিল ছিল না, আইলিও কোলিক আর্টারি ছিল, তারপরে মিডিল কোলিকের এই যে এখানে রাইট ব্রাঞ্চ এইগুলো ছিল। তাহলে এগুলোকে লাইগেট করতে হবে না? এগুলো কিন্তু লাইগেট করতে হবে না, তো ব্লিডিং হবে। তাহলে এগুলো লাইগেট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই অপারেশন করতে গেলে এখানে এটার পিছনে কিছু স্ট্রাকচার থাকে যেগুলো ইনজুর্ড হতে পারে, যেগুলো খুবই খেয়াল রাখতে হবে এবং এটা পরীক্ষায় আসে। রাইট হেমিকোলেক্টমি করার সময় কোন স্ট্রাকচার গুলো কখনোই ইনজুরি করা যাবে না। এই রাইট হেমিকোলেক্টমি স্ট্রাকচারের ঠিক পিছনে থাকে কি, ডুওডেনাম থাকে, তারপরে রাইট ডিউডেনাম ইউরেটার থাকে, ওকে। ডুওডেনামের একটা অংশ থাকে, তারপরে রাইট ইউরেটার থাকে, তারপরে কি থাকে, রাইট গোনাডাল ভেসেলস থাকে। ঠিক আছে, এগুলো যদি ইনজুর্ড হয় আপনি চিন্তা করেন কি হবে, রোগী কিন্তু শেষ, রোগীও মরবে আপনিও মরবেন। তাহলে এই জিনিসগুলো ইনজিউর্ড হতে পারে, এটা মাথায় থাকতে হবে। এটা মাথায় থাকলে আপনি অপারেশনে তখন যাবেন। এই, এবং এটা পরীক্ষায় আসে আসে আসে। এই কথাটাই যেখানে লেখা আছে যে কখনোই নট টু ইনজুর, এইগুলো ইনজুর করাই যাবে না। কোনটা করা যাবে না? রাইট ইউরেটার, রাইট গোনাডাল ভেসেলস এন্ড ডুওডেনাম। ঠিক আছে, পারবো? এটা পরীক্ষা কিন্তু এর আগে 2-3 বার আসছে যে রাইট হেমিকোলেক্টমির সময় কোন স্ট্রাকচার গুলো ইনজুর্ড হতে পারে বা কোনগুলো ইনজুরি করা যাবে না। পারবো? জি ভাই। ভাই এই যে কোলন মেটাস্টাসিস দেখার জন্য 3টা সাইট সিটি স্ক্যান করতে হবে ভাই, 3টা সাইট একটু কষ্ট করে আবার বলবেন? সিটি পেলভিস, কোলনের ক্যান্সারটা দেখার জন্য সিটি পেলভিস, তারপরে লিভারে গেল কিনা সেটা দেখার জন্য সিটি অ্যাবডোমেন, আর লাংসে গেল কিনা সেটা দেখার জন্য সিটি চেস্ট। এটাই যেখানে পেজ নাম্বার এই 1260-এ আছে, 1360, সরি, ডান পাশে এখানে আছে, রেডিওলজির মধ্যেই। ওকে, এরপরে আমরা এখানে লেফট হেমিকোলেক্টমি ঠিক উল্টো এর আর আগে কি। কতটুকু পড়িয়েছেন? আমরা খুব বেশি কিছু পড়িনি, আবার আজকে অনেক বেশি পড়বোও না। আমরা নিয়াত করেছি খুব অল্প পড়বো, কিন্তু জাস্ট যেগুলো পরীক্ষা আসে সেগুলোই পড়বো। ভাই একটা কোশ্চেন ছিল। জি। সিটি কলনোগ্রাফি যেটা আমরা করতেছি সেটা মানে এক্সাক্ট মানে কখন করবো এটা যদি একটু বলতেন আবার। এটা হচ্ছে যখন কোলোনোস্কোপি ফেল হয়ে যাবে। ধরেন যে আপনি একদম পুরো কোলনটা দেখতে চাচ্ছেন, কিন্তু অর্ধেকটা রাস্তা যাওয়ার পরেই অবস্ট্রাকশন আছে, ব্লক আছে, যাইতে পারতেছেন, কোলোনোস্কোপি আর প্রসিড করা যাচ্ছে না, তখন আর কোলোনোস্কোপি প্রসিড না করা গেলে সিটি কোলোনোগ্রাফি করবে। থ্যাংক ইউ। আচ্ছা, আর লেফট হেমিকোলেক্টমি তাহলে কি বুঝলেন বলেন? লেফট কোলন কোন কোন কোলনের পার্ট গুলোকে আমরা লেফট কোলন বলছি, যেগুলোকে আমরা লেফট কোলেক্টমির মাধ্যমে, হেমিকোলেক্টমির মাধ্যমে ফেলে দিই? স্প্লিনিক ফ্লেক্সার আছে, ডিসেন্ডিং কোলন আছে, সিগময়েড কোলন আছে, আছে। হুম। জি ভাইয়া। তাহলে এই জায়গাগুলোতে যদি কোনো ক্যান্সার হয়, সিগময়েড কোলনে কোনো ক্যান্সার হইলো বা ডিসেন্ডিং কোলনে হইলো, অথবা লেফট কোলিক ফ্লেক্সার হইলো, তাহলে আমরা কোন অপারেশন করতে পারি? লেফট হেমি আমি কলি। কোলেক্টমি করতে পারি। তাহলে এটাও বলেন যে এই ক্ষেত্রে কোন স্ট্রাকচার গুলো ইনজুর্ড হতে পারে এবং হওয়া যাবে না, করা যাবে না ইনজুরি। তাহলে লেফট সাইডে কি হবে? লেফট সাইডে তো আর ইউরেটার ডিওডেনাম না। গোনাডাল ভেসেল। হ্যাঁ, তাহলে এখানে লেফট ইউরেটার আছে, লেফট গোনাডাল ভেসেলস আছে, এইগুলো ইনজুরি করা যাবে। এই কথাও কিন্তু এই যে এখানে বোল্ড করে লেখা আছে, সরি বোল্ড নাই, মানে আমি মার্ক করে রেখেছি, লেফট ইউরেটার, লেফট গোনাডাল ভেসেলস, এগুলো মাস্ট আইডেন্টিফাই করতে হবে এবং এগুলো প্রোটেক্ট করতে হবে, কোনোভাবে ইনজুরি করা যাবে না। আর মাঝখানে আরেকটা রয়ে গেল, সেটা হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি, এইটা হচ্ছে জাস্ট রাইট হেমিকোলেক্টমিটাই, যখন আমি রাইট 1/3 পর্যন্ত না কেটে এটা একদম রাইট 2/3 পর্যন্ত ফেলে দিব, বা অনেক সময় পুরো ট্রান্সভার্স কোলনি ফেলে দিই, এমনকি স্প্লিনিক ফ্লেক্সার পর্যন্ত আমরা ফেলে দিই, মানে বামে যেতে 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 একদম স্প্লিনিক ফ্লেক্সার পর্যন্ত ফেলে দিলাম। তাহলে এইটাকে আমরা রাইট হেমিকোলেক্টমিকে এক্সটেন্ড করতে করতে এটা রাইট 1/3 মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা কোথায় গেলাম, একদম পুরো ট্রান্সভার্স কোলন পর্যন্ত। প্রয়োজন অনুযায়ী এটা ডিপেন্ড করে কতদূর পর্যন্ত ক্যান্সার আছে। স্প্লেনিক ফ্লেক্সার পর্যন্ত যদি ক্যান্সার থাকে বা ওই জায়গাতে থাকে, তো সেই পর্যন্ত আমরা ফেলতে পারি, তখন সেটাকে বলা হয় এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমিতে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সারে যদি ক্যান্সার থাকে তাহলে আমরা রাইট এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করব নাকি লেফট হেমিকোলেক্টমি করব? কি মনে হয়?
দুটা দিয়ে কিন্তু করা যায়। স্প্লিনিক ফ্লেক্সার মানে যে লেফট কোলিক ফ্লেক্সার যেটা, সেখানে যদি ক্যান্সার থাকে, তাহলে আমরা এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করা ভালো হবে নাকি লেফট হেমিকোলেক্টমি করা ভালো হবে? দুটা দিয়ে কিন্তু করা যাবে। লেফট লেফট হেমিকোলেক্টমি। হেমিকোলেক্টমি। শুনেন লেফট। আজকে একটু কথা বলি। এই যে কোলন আছে না, কোলনের যত বাম দিকে যাবেন তত হচ্ছে অ্যানাস্টোমোটিক লিকেজের চান্স বেড়ে যায়। এই জন্য অ্যানাস্টোমোসিস যখন করতে যাবেন, যত বাম দিকে যাবেন, বাম দিক নিয়ে বেশি কাজ করবেন, তত বেশি একটা ঝুঁকি। বেশ করে রাইট হেমিকোলেক্টমিতে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাস্টোমোসিস করে ফেলা যায়, কিন্তু লেফট হেমিকোলেক্টমিতে অ্যানাস্টোমোসিস সব সময় করা যায় না। রাইট হেমিকোলেক্টমি একটা ইমার্জেন্সি কন্ডিশন, তবুও আপনি রাইট হেমিকোলেক্টমিতে অ্যানাস্টোমোসিস করে দিলেন, এই অ্যানাস্টোমোসিস কিন্তু টিকে যাবে। কিন্তু লেফট হেমিকোলেক্টমি যদি অ্যাকিউট কন্ডিশন হয় বা খুব সেপটিক কন্ডিশন হয়, তাহলে কিন্তু লেফট হেমিকোলেক্টমির ওইখানে অ্যানাস্টোমোসিস করলে এগুলোতে প্রচুর লিকেজ হয়। এই জন্য আমরা চেষ্টা করি সবসময় যে লেফট হেমিকোলেক্টমি এগুলো না করতে, যখন বাধ্য কোনো অপশন নাই তখন আমরা করি। যেহেতু স্প্লিনিক ফ্লেক্সার, এটা যেহেতু লেফট হেমিকোলেক্টমি দিয়েও করা যাবে, আবার এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি দিয়েও করা যাবে। যেহেতু আমরা রাইটটাকে এক্সটেন্ড করে যেতে পারছি, কাজেই আমরা অযথা কেন আমরা ওই স্প্লিনিক ফ্লেক্সারের নিচে যে অংশগুলো আছে ওগুলা ফেলতে যাব, কারণ ওখানে অ্যানাস্টোমোসিস করতে গেলে এটা লিকেজের সম্ভাবনা বেশি। এই জন্যই বর্তমানে সার্জনরা, এই যে এখানেও লেখা আছে যে স্প্লিনিক ফ্লেক্সার এর ক্যান্সার থাকলে এই এক্সটেন্ডেড রাইটও করা যায়, লেফটও করা যায়, তবে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমিটাকেই প্রেফার করা হয়। বুঝলেন? তাহলে স্প্লিনিক ফ্লেক্সারের ক্যান্সার হলে আমরা লেফট হেমিকোলেক্টমি দিয়েও ফেলতে পারি, আবার এক্সটেন্ডেড রাইট দিয়েও করতে পারি, কিন্তু এক্সটেন্ডেড রাইটটা দিয়ে আমরা এই তো। এবার ভাইয়া আমরা লেফট হেমিকোলেক্টমি বা এক্সটেন্ডেড হেমিকোলেক্টমি দুটো থেকে লিকেজের ট্রান্সফার সম্ভাবনা আছে না যে কোনো একটাতে? লেফট হেমিকোলেক্টমিতে আমি তো বললাম যত বাম দিকে যাবেন তত এটা হচ্ছে অ্যানাস্টোমোটিক লিকেজের চান্স বাড়বে। রাইট হেমিকোলেক্টমিতে রাইট হেমিকোলেক্টমিতে অ্যানাস্টোমোটিক লিকেজের চান্স খুবই কম, নাই বললেই চলে। অ্যাকিউট কন্ডিশনেও, একটা সেপটিক কন্ডিশনেও রাইট হেমিকোলেক্টমি করলে, অ্যানাস্টোমোসিস করলে সেটা টিকে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি যদি অ্যালবুমিন ভালো থাকে। কিন্তু যদি লেফট হেমিকোলেক্টমি করেন, সেটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশনে কোনোভাবেই অ্যানাস্টোমোসিস করা যায় না লেফটে, তখন এটা স্টোমা করে রেখে আসতে হয়, পরে এটা অ্যানাস্টোমোসিস পরে করা গেলে পরে করতে হয়। বুঝতে পারছেন? নাহলে ওই অ্যাকিউট সেটিং এ অ্যানাস্টোমোসিস করে দিলাম, কিন্তু অ্যানাস্টোমোসিসটা টিকবে না, লিকেজ হবে। বুঝতে পেরেছেন? তাই হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওই সময় অ্যাকিউট কেসে আমরা কি করব? সেক্ষেত্রে স্টোমা করে রেখে দিব। ধরেন যেটুকু গ্রোথ আছে গ্রোথটা ফেলে দিয়ে স্টোমা করে দিব, আর পরের অংশটা সহ দুইটা লুপ এনে একটা লুপ কোলোস্টমি করে দিব, স্টোমা বানিয়ে রেখে দিব। পরে যখন এটা ইনফ্লামেশন সাবসাইড করবে, তখন পরে আমরা ধীরে সুস্থে আবার হচ্ছে গাট রেস্টোরেশন করব প্রয়োজন মনে করলে। আর যদি খালি চোখ। অনেক বড় অংশ যদি কেটে ফেলে দিই, তাহলে তো আর করা যাবে না, তাহলে সেক্ষেত্রে লুপ না করে তখন একেবারে পার্মানেন্ট স্টোমা করে দিতে হতে পারে। যদি ধরেন কারো আলসারেটিভ কোলাইটিস আছে, যদিও আমাদের টপিক না, বাট যেহেতু এখানে জিজ্ঞেস করছেন, আলসারেটিভ কোলাইটিসে কিন্তু আমরা পুরো একদম হচ্ছে সাবটোটাল কোলেক্টমি, অনেক সময় প্যান প্রোক্টোকোলেক্টমি সহ করে দিই। বুঝতে পারছেন? সেক্ষেত্রে তো এত বড় একটা অংশ পুরা কোলন ফেলিয়ে দিলেন, রেকটামের অংশ ফেলে লাস্ট খালি একটা স্টাম্প রাখলেন, ওটা আর কি অ্যানাস্টোমোসিস করবেন? আইলিয়ামের সাথে কি আর অ্যানাল ক্যানেলের ওখানে অ্যানাস্টোমোসিস করা সম্ভব? টিকবে না। এই জন্য তখন আমরা আবার এন্ড আইলিওস্টমি করি এবং হচ্ছে ওইখানে অ্যানাল স্টাম্প রেখে দিই। ওখানে অ্যানাস্টোমোসিসের কোনো অপশন নাই। তো সেটা আরেক বিশাল আলোচনা সাপেক্ষ, আমি সেদিকে যাব না। কোলন ক্যান্সারের মধ্যেই থাকি। আপনারা শুধু এটা মনে রাখবেন যে রাইট হেমিকোলেক্টমিতে অ্যানাস্টোমাটিক লিকেজের পরিমাণ অনেক কম, এই জন্য এখানে স্টোমা আমরা কম করি। এখানে একান্ত বাধ্য না হলে স্টোমা করি না, আমরা অ্যানাস্টোমোসিস করে দিই। আর লেফট হেমিকোলেক্টমিতে অ্যাকিউট সেটিং এ যেহেতু অ্যানাস্টোমোটিক লিকেজ বেশি হয় লেফটে, সেজন্য আমরা লেফট হেমিকোলেক্টমি, যদি ইলেকটিভ হয় তাহলে আমরা চেষ্টা করি অ্যানাস্টোমোসিস করতে, আদারওয়াইজ যদি অ্যাকিউট হয় বা সেপটিক এরকম খারাপ কন্ডিশন হয়, তাহলে সেক্ষেত্রে ওইখানে অ্যানাস্টোমোসিস করি না, আমরা হচ্ছে স্টোমা করে রাখি। পরে এটা রিডিউস সার্জারি বা পরের সেকেন্ড স্টেজ সার্জারিতে আমরা বাকিটা করি। এই তো। এবারে আমরা একটু ফলো আপে আসি, প্রগনোসিসে আসবো, ফলো আপে আসবো। কোলোরেক্টাল ক্যান্সারের ফলো আপ আমরা একটা
টিউমার মার্কার দিয়ে করে থাকি। কেউ কি বলতে পারবেন টিউমার মার্কার এটা কি? কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন। কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন। যদিও এটা অনেক কারণেই বাড়তে পারে, কোলন ক্যান্সার কারণেই শুধু বাড়ে না, স্মোকিং করলেও কিন্তু সিএ বাড়ে, বুঝতে পেরেছেন? আবার দেখা যাবে আলসারেটিভ কোলাইটিস, কোলনের যে কোনো প্রবলেম হলেই সিএ বাড়তে পারে, নট অনলি ক্যান্সার, তবে ক্যান্সার হলে অনেক বেশি বাড়ে আর কি। এই আর কি। আর এখান থেকে মোটামুটি এইগুলোই। তাহলে আমরা মোটামুটি কোলন ক্যান্সার থেকে যে জিনিসগুলো আলোচনা করলাম আশা করছি বুঝতে পেরেছি, এবং কোলোরেক্টাল ক্যান্সার থেকে মূলত এগুলাই আসে আর কি। তো কোলন ক্যান্সার নিয়ে সরাসরি পরীক্ষায় রোগী তো আপনার কাছে আসবে না, এটা রোগী বিভিন্নভাবে অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। কোলনে অবস্ট্রাকশন আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় স্ক্রিন একটু চেঞ্জ করা উচিত। জি স্ক্রিন ভাইয়া। এখন এখন কি দেখছেন স্ক্রিনে? স্লাইড, হ্যাঁ, লেকচার স্লাইড। সাইট। স্লাইড দেখছেন? তাহলে লার্জ বাউল অবস্ট্রাকশন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে কোলন ক্যান্সারের কোলন ক্যান্সারের আমরা যদি অবস্ট্রাকশন হিসেবে প্রেজেন্ট করে তো অধিকাংশ ক্ষেত্রে এটা হয় আর কি। আর এখানে সিটির কথা তো বললামই। আর কোন ক্ষেত্রে কোন কোলেক্টমি করব, আমি কিন্তু এটা ক্লিয়ার বলেছি যে রাইট হেমিকোলেক্টমি কখন করব, লেফট হেমিকোলেক্টমি কখন করব, আর এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি কখন করব, এবং কোন ক্ষেত্রে কোন স্ট্রাকচার গুলো ইনজুরি হতে পারে এবং হওয়া যাবে না, হওয়াই যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। আর পলিপের কথা তো বলেছি অলরেডি, যে কোন পলিপ সবচেয়ে খারাপ, অ্যাডিনোমাটাস পলিপ, তাই না? এই তো। আর এখানে কোলোরেক্টাল ক্যান্সারের সাথে কিছু জিনের মিউটেশন অ্যাসোসিয়েটেড। এপিসি জিনের নাম আমরা সবাই পাচ্ছি, P53 জিনের মিউটেশন হলেও হতে পারে, কেরাস জিনের মিউটেশন হলে হতে পারে, CMYC এই ধরনের কিছু জিন আছে, এগুলোর মিউটেশন থেকেও কোলন ক্যান্সার হয়ে থাকে। সবসময় খালি এপিসি আর MSH2 ওইটা মনে রাখলে হবে না, P53 জিন, কেরাস, MYC এগুলো এখানে অ্যাসোসিয়েটেড, এগুলো মাঝে মধ্যে MRCS পরীক্ষায় আসে, তো এখানেও আসতে পারে। আর ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপ আর তার সাথে লিন সিনড্রোম, দুটার ব্যাপারে আমি একদম ক্লিয়ার আপনাদেরকে বলেছি যে কোন ক্ষেত্রে পলিপ থাকে কোন ক্ষেত্রে পলিপ থাকে না। ভাইয়া আরেকবার একটু বলবেন, আমি বলে ভুল করে জয়েন করছি তো। সেশন ছোট তো, এখানে ডিটেল বলা যাবে না, আপনি এটা রেকর্ড থাকবে, আপনি হচ্ছে জেনেসিসের যে পেজ আছে এখানে 1-2 দিন রেকর্ড থাকে, এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা শেষ দিকে আপনাদের কাছ থেকে দুই একটা প্রশ্ন আমরা করব এখন, যে আপনারা কতটুকু বুঝলেন এবং এটা পারা যাবে কিনা, আপনারা পারবেন কি না। স্প্লিনিক ফ্লেক্সার হলে এখানে খেয়াল করেন, স্প্লিনিক ফ্লেক্সার হলে আমরা কিন্তু এই স্প্লিনিক ফ্লেক্সারে দুই ধরনের আমরা হেমিকোলেক্টমি করতে পারি, এক্সটেন্ডেড রাইটও করতে পারি, লেফট হেমিকোলেক্টমিও করতে পারি। তবে আমরা প্রেফার করব কোনটা বলেন? এক্সটেন্ডেড রাইট। এক্সটেন্ডেড রাইট। যদি অবস্ট্রাকশনের কারণে স্প্লিনিক ফ্লেক্সার ব্লক হয়ে গেল তাহলে ডেফিনেটলি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করতে হবে করতে হবে করতে হবে, ওখানে আর কোনো অপশন নেই। আপনারা সহজভাবে মনে রাখবেন যে স্প্লিনিক ফ্লেক্সারের অপশন বললামই তো, রাইট সাইডে অ্যানাস্টোমোটিক লিকেজের চান্স খুবই কম, এই এই জন্য আমরা রাইট সাইডটাকে প্রেফার করি। এগুলো আমরা পাস আউট করি। আর রেকটাল ক্যান্সারের কথা তো বললামই, যে রেকটাল ক্যান্সারের স্টেজিং আমরা কি করি, সিটি নাকি এমআরআই? বলেছি অলরেডি, এমআরআই করে। এমআরআই করি। আর লাস্টে কোলোরেক্টালের বাইরেও একটা ক্যান্সার থাকে, এটা হচ্ছে অ্যানাল ক্যান্সার। অ্যানাল ক্যান্সারের অ্যানোরেক্টাল মাস হিসেবে এটা প্রেজেন্ট করে। তো অ্যানেলের যে ক্যান্সার গুলো, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এখান থেকেও পরীক্ষায় বিগত বছর এফসিএস প্যাটার্নে আসছে। যেমন অ্যানাল ক্যানেলে আপনারা জানেন যে মোট 38 মিলিমিটারের মধ্যে উপরের 15 মিলিমিটার আর নিচে হচ্ছে 23 মিলিমিটার, এর মাঝখানে একটা লাইন থাকে যেটা বলা হয় পেকটিনেট লাইন বা ডেন্টেল লাইন। এই লাইনের নিচে যদি কোনো ক্যান্সার হয় তাহলে সেটা কোন ধরনের ক্যান্সার, আর এই পেকটিনেট লাইনের উপরে যদি অ্যানাল ক্যানেলে কোনো ক্যান্সার হয় তো সেটা কোন ধরনের সেলের ক্যান্সার। পেকটিনেট লাইনের নিচে স্কোয়ামাস সেল থাকে, যার কারণে পেকটিনেট লাইনের নিচে যদি কোনো ক্যান্সার হয় এটা কোন কার্সিনোমা হবে, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর পেকটিনেট লাইনের উপরে অ্যানাল ক্যানেলে লাইনিং হচ্ছে কলামনার, তাহলে ওখানে কোন ক্যান্সার হবে অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইনের অ্যাভাবে? কলামনার সেল থেকে কোন ক্যান্সার? অ্যাডিনোকার্সিনোমা। এক্স্যাক্টলি। পেকটিনেট লাইনের নিচে লিম্ফ্যাটিক ড্রেনেজ যায় হচ্ছে সুপারফিশিয়াল থেকে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে, আলটিমেটলি ইঙ্গুইনাল লিম্ফ নোডে যাচ্ছে। তাহলে যদি কারো স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় তাহলে অ্যানাল ক্যানেলে বুঝে নিতে হবে এটা পেকটিনেট লাইনের নিচে না উপরে। নিচে।
নিচে, তাহলে এটা যদি বলে লিম্ফ নোডে যদি মেটাস্টেসিস হইতে হয়, তাহলে এটা কোন জায়গায় যেতে পারে? ইনগুইনাল নাকি ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড? ইনফিনাল। ইনগুইনাল। আর যদি পেকটিনেট লাইনের উপরে অ্যাডিনোকার্সিনোমা হয়, মানে অ্যানাল ক্যানেলের উপরের যে 15 মিলিমিটার সেটুকু, সেখানে পেকটিনেট লাইনের উপরে, তাহলে ওখান থেকে ক্যান্সারটা যদি ছড়াতে চায় তাহলে কোন লিম্ফ নোডে যাবে? আইলিয়াক নোড। আগে যাবে ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডে যাবে, তারপরে ওই শেষে প্যারা অর্টিক হয়ে ওইদিকে যাবে। কিন্তু আপনাকে প্রথম যে ড্রেনিং লিম্ফ নোড সেটার নাম বলতে হবে, এইটাই পরীক্ষায় আসে। প্যারা অর্টিকে ডেফিনেটলি যাবে, কিন্তু সেটা পরে। ইন্টারনাল আইলিয়াক নোডে আগে যাবে, ঠিক আছে? তাহলে পেকটিনেট লাইনের উপরে অ্যানাল ক্যানালের ক্যান্সার কোথায় যাচ্ছে? ইন্টারনাল আইলিয়াকে যাচ্ছে, ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডে। আর পেকটিনেট লাইনের নিচে ইনগুইনাল নোডে যাচ্ছে। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে ভাইয়া এবং আপুরা। আর পেকটিনেট লাইনের নিচে এই যে স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে, এখানে একটা ভাইরাসের সাথে স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। ভাইরাসটার নাম কি? বুঝি নাই। স্কোয়ামাস সেল কার্সিনোমা যে হচ্ছে অ্যানাল ক্যানেলের এই পেকটিনেট লাইনের নিচে, এখানে একটা ভাইরাস আছে যারা প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোম। অ্যানাল ইন্টারকোর্স হচ্ছে এরকম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। হিউম্যান প্যাপিলোমা কোন ভ্যারিয়েন্টটাতে বেশি হয়? এখানে 170-এর উপরে সেরোটাইপ আছে। কোন বিশেষ দুইটা সেরোটাইপ থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা সেরোটাইপ স্পেশাল, যেগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমা করে বেশি? 16 আর 18। হ্যাঁ, 16 আর 18। এই তো পড়াশোনা হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এখান থেকে আনসার দিতে পারবো। আমাদের একদম শেষ, আমি লাস্ট 2-3টা প্রশ্ন দেখাবো, দিয়ে শেষ। এটা আনসার দিতে পারবেন? দেখেন তো পারা যায় কিনা। কেন এটা হলো? 77 ইয়ার লার্জ বাউল সিটি করে দেখা গেল অবস্ট্রাক্টিং লিশন বা ক্যান্সার আছে সিগময়েড কোলনে। এখন আমি কি করবো এখানে? লেফট হেমিকোলেক্টমি। ইয়েস, 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 এক্স্যাক্টলি। এটা হচ্ছে লেফট হেমিকোলেক্টমি করবো। তো এখানে ওই কথাটা এইভাবে নাই, এটা অন্যভাবে লেখা আছে, ঠিক আছে? এটা তো না আর কি। আর কোনো অপশন তো এখানে নাই, লেফট হেমিকোলেক্টমি ছাড়া আর কোনো অপশন নেই, এটা লেফট হেমিকোলেক্টমি। এটা কি হতে পারে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে কোলন ক্যান্সার যখন লিম্ফ নোডের মাধ্যমে লিম্ফ নোডের পর্যন্ত ছড়ায়, এমনি তো বললাম যে হেমাটোজেনাস রুটে তো লিভারে লাংসে যাচ্ছে, কিন্তু লিম্ফ নোডের মেটাস্টেসিস তো হতে পারে, আবার পেরিটোনিয়াল মেটাস্টেসিস হতে পারে, হতে পারে না? হতে পারে। তো দেখা গেল এই যে এখানে লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে, মেটাস্টেসিস হয়ে গেলে কেমোথেরাপি লাগবে কি লাগবে না, নাকি শুধুই সার্জারি? শুধু প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিই। আগে ধরেন আপনি একটা পেশেন্টের স্টেজিং করতে গেলেন, কোলন ক্যান্সার ধরা পড়লো, তারপর আপনি আরো শিওর হতে চান যে এই ক্যান্সারটা কি শুধু কোলনে সীমাবদ্ধ নাকি এটা লিভার লাংসেও গেল, তখন আপনি কি করলেন? সিটি অ্যাবডোমেন করলেন, সিটি চেস্ট করলেন। হঠাৎ করে দেখলেন যে সিটি অ্যাবডোমেনে দেখতেছেন যে লিভারের ছোট ছোট মেটাস্ট্যাটিক ডিপোজিট আছে। এখন আপনি কি অপারেশন করবেন নাকি করবেন না? করবো না। আগেই আপনি অপারেশন করবেন, কেমো দিয়ে তারপরে অপারেশন। তারপরে অপারেশন করবেন। আগে কেমো দিবেন, তারপরে অপারেশন করবেন। এটাকে বলা হয় কেমোথেরাপি ফলোড বাই সার্জিক্যাল রিসেকশন। তাহলে লিভারে যদি মেটাস্টেসিস হয়ে যায় তাহলে শুরুতেই ঝাঁপিয়ে পড়া যাবে না অপারেশনের ওখানে, আগে থেরাপি দিতে হবে তারপরে। তাহলে এখান থেকে আমরা সামারি হচ্ছে, মেটাস্টেসিস যদি হয় তাহলে আমাকে আগে কেমো দিয়ে নিতে হবে, তারপরে আমরা সার্জিক্যাল রিসেকশন। লাস্ট কোয়েশ্চেন। সেটা যদি লাংসেও যদি মেটাস্টেসিস হয় সেক্ষেত্রেও কি সেম? কেমোথেরাপি আপনাকে দিতে হবে, মেটাস্টেসিস হলেই কেমো দিতে হবে। এটা এটা শেষ কোয়েশ্চেন। অ্যানাল ক্যান্সারের সাথে মেইন রিস্ক ফ্যাক্টর কোনটা? ইনফেকশন উইথ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ইনফেকশন উইথ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সাপ্রেশনও আছে। বি নাম্বার হবে না? বি নাম্বার হতে পারে, কিন্তু যেহেতু এখন একটা নিতে হবে তাহলে এখানে আনসারটা আমার ডেফিনেটলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসই হবে। এক্সিলেন্ট। তো আপনারা কি পারবেন কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে যদি প্রশ্ন আসে, কোন হেমিকোলেক্টমি জায়গার ক্যান্সার হলে কোন অপারেশনটা করবেন, মেটাস্টেসিস হলে আগেই ক্যান্সার অপারেশন করবেন নাকি আগে থেরাপি দিবেন? পারবেন না? স্বল্প সময়ে আসলে বিশদ আরো অনেক এটা ডিটেলে আলোচনা করার বিষয়, আমি জাস্ট সামারিটা আর কি টানলাম। তা আপনাদের কাছে কি মনে হয় পারা যাবে? হেমিকোলেক্টমি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে এফসিপিএস প্যাটার্ন। কোন ইনজুরি, কোন স্ট্রাকচার গুলো ইনজুরি করা যাবে না, রাইটে লেফটে,
এটা পারতে হবে, পারা যাবে, পারবো। ইনশাল্লাহ ভাই। তাহলে মোটামুটি আজকে এখানেই শেষ ভাই করি। ওই যে ভেসেল দিয়ে একটা কোশ্চেন থাকে যে কোন ভেসেলটা প্রিজার্ভ করতে হবে, ওইটা একটু ডিসকাস করা যায়? হ্যাঁ, করা যায়। তো এটা মেইন লেকচারে আমরা আরো ডিটেলে বলবো, এটা একটু কঠিন আছে কারণ অনেকের আর্টেরিয়াল সাপ্লাই গুলো মনে নেই, তো ধরতে কষ্ট হবে। আমরা এই সেশনটা 30 থেকে সর্বোচ্চ 45 মিনিট করি, অলরেডি 45 মিনিট পার হয়ে গেছে। আপনি আমার নাম্বার নিয়ে রাখেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে ডিটেলে বলবো, অথবা আমরা মেইন লেকচারে যখন হবে ডিটেলে এটা বলবো। ভেসেল গুলো হ্যাঁ ইন জেনারেল যদি আমি এক কথায় বলে দিই শর্টলি, যারা একটু পড়েছেন বুঝতে পারবে, এটা হচ্ছে যে এই যে রাইট কোলনে কিন্তু আমরা রাইট কোলিক আর্টারি, তাই না? রাইট কোলিক আর্টারি, মাঝখানে মিডিল কোলিক আর্টারি, লেফটে লেফট কোলিক আর্টারি। রাইট কোলিক আর্টারি আর মিডিল কোলিক আর্টারি এটা কোন আর্টারির ব্রাঞ্চ? সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি সুপার ব্রাঞ্চ। মেজেন্টিক আর্টারি। আর লেফট কোলিক আর্টারি কোন আর্টারির ব্রাঞ্চ? ইনফিরিয়র ইনফিরিয়র মেজেন্ট্রিক ইনফ্রা মেজেন্ট্রিক মেজেন্টিক আর্টারি। আর্টারি। এই তো বুঝে গেছেন। তাহলে আমি তো রাইট হেমিকোলেক্টমি করতে চাই, তাহলে আমি কোন আর্টারির এই যে ডালপালা গুলো বাঁধবো বলেন, লাইগেট করবো? সুপিরিয়র মেজেন্ট্রিক মেজেন্টিক আর্টারি। সুপার মেজেন্ট্রিক আর্টারিটা বাঁধবো? ওটা তো না, বাঁধবো না। ফার্স্ট কোলিক আর্টারি। বলেন যে রাইট কোলিক আর্টারি ব্রাঞ্চ গুলো বা রাইট কোলিক আর্টারি বড় জোর বাঁধতে পারি, আর আইলিও কোলিক আর্টারি বাঁধতে পারি, এই তো। আর মিডিল কোলিক আর্টারির রাইট ব্রাঞ্চটা বাঁধতে পারি। আর এক্সটেন্ডেড হলে মিডিল কোলিক আর্টারির লেফট ব্রাঞ্চ যেটা সেটা পর্যন্ত বাঁধতে পারি। আর যদি লেফট হেমিকোলেক্টমি হয় তাহলে লেফট কোলিক আর্টারির ওইখান থেকে আমরা লাইগেট করে। তবে অবশ্যই সুপিরিয়র বা ইনফিরিয়র পুরো আস্ত মেজেন্ট্রিক আর্টারি তো আমরা ডেফিনেটলি বাঁধবো না, তাই না? লাইগেট করবো না। এটাই হচ্ছে ইন এ নাটশেল। তো আপনাদেরকে ধন্যবাদ। মেইন লেকচার আর অনেক ডিটেল বলা যাবে। সার্জন ডে কষ্ট করে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, মেইন লেকচারটা কি অনলাইনে আপলোড করা হবে? এটা আপনাকে জেনেসিস বলে দেবে। আপনি না, যে ব্যাচে, এক্সাম বেঁচে আছি ভাই, তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ ভাই হচ্ছে জানাবে আপনাকে। আমার কাছে এই তথ্যটা নাই, উনি আপনাদেরকে জানাবেন। স্যার স্যার এটা আপলোড করা হবে না, এটা আমাদের পিজি এন্ট্রান্সে লাইভ থাকবে, ওখান থেকে দেখে নিতে হবে। আচ্ছা, এইটা হ্যাঁ হ্যাঁ এটা। ওকে। এখানে দু একদিন থাকে, তো আপনারা যারা পরে জয়েন করেছিলেন তারা একটু দেখে নেবেন, একটু ফার্স্ট প্লে করে দেখে নেবেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সেশন এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।